সুষ্ঠুভাবে দায়িত্ব পালন না করাই কমিকে বরখাস্তের কারণ মন্তব্য ট্রাম্পের। নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত বাধাগ্রস্ত করতেই এই বরখাস্ত বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সঙ্গে নবনির্বাচিত দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের ফোনালাপ, সমঝোতার ভিত্তিতে কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনা নিরসনে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি মুনের। এবং যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান এরদোয়ানের। আঙ্কারার নিরাপত্তা বিবেচনায় রাখবে ওয়াশিংটন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। এফবিআই এর সদ্য সাবেক হওয়া পরিচালক জেমস কোমি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছিলেন না বলেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের প্রায় প্রতিটি কর্মকর্তাই কোমির ওপর আস্থা হারিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআই এর তদন্তকে বাধাগ্রস্ত করতেই সংস্থাটির পরিচালককে বরখাস্ত করেছেন ট্রাম্প, দাবি বিশ্লেষকদের। কমিকে বরখাস্ত করায় এফবিআই এ অস্থিরতা তৈরির পাশাপাশি একে কেন্দ্র করে দেশে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সদ্যই সাবেক হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক জেমস কোমিকে বরখাস্তের প্রতিবাদে বুধবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন শত শত মার্কিনী। এ সময় প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান বিক্ষোভকারীরা। সত্যি লজ্জার বিষয়, কোমি প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দমতো কাজ করছিলেন না বলে তাকে বরখাস্ত করা হয়েছে। এমন সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করা উচিত। এটা সত্যি জানা দরকার আমাদের প্রেসিডেন্ট অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপে নির্বাচনে জয়ী হয়েছেন কিনা। বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। বুধবার একাধিক টুইট বার্তায় কোমিকে বরখাস্তের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, কি ডেমোক্র্যাট কি রিপাবলিকান, প্রায় সবার আস্থায় হারিয়েছিলেন কোমি। আপাতত বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলেও পরিস্থিতি শান্ত হলে মার্কিনরা তাকে ধন্যবাদ জানাবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এফবিআই এর পরিচালক হিসেবে কোমি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছিলেন না বলেও অভিযোগ করেন তিনি। কোমিকে বরখাস্ত করার পর এফবিআই এর নতুন পরিচালক নিয়োগকে কেন্দ্র করে সংস্থাটিতে অস্থিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। ট্রাম্প আমলে নতুন পরিচালক কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবেন তা নিয়েও সংশয় রয়েছে। কোমির বরখাস্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কাও করছেন অনেকে। কোনো সন্দেহ নেই যে কোমির নেতৃত্বে এফবিআই প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছিলেন। শিগগিরই হয়তো এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেতাম। কোমিকে বরখাস্ত করার মধ্য দিয়ে কেবল তদন্ত বিলম্বিত হচ্ছে না, সুষ্ঠু তদন্তও বাধাগ্রস্ত হচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি এটি প্রমাণিত হয় যে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআই এর তদন্তকে বাধাগ্রস্ত করতেই সংস্থাটির পরিচালককে বরখাস্ত করেছেন ট্রাম্প, তবে এর পরিণতি ট্রাম্পের জন্য শুধু নয়, যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিশ্চিতভাবেই প্রেসিডেন্টের অভিশংসনের প্রস্তাব উঠবে, যা দেশকে সাংবিধানিক সংকটের দিকে টেনে নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ট্রাম্প প্রশাসনের সকল কর্মকর্তা যথেষ্ট কর্মঠ এবং আলোচনার মাধ্যমে যে কোনো ধরনের সংকট সমাধানে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যার পাশাপাশি চলমান বৈশ্বিক সংকটের সমাধান করা হবে বলেও জানান ল্যাভরভ। এ সময় তিনি আরো বলেন, ওবামা প্রশাসন কখনোই নিজস্ব মতাদর্শের বাইরে গিয়ে কোনো ধরনের সমঝোতায় সম্মত না হলেও বর্তমান ট্রাম্প প্রশাসন এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। যে বিষয়টি ইতিবাচক তা হল রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই দেশের প্রেসিডেন্টই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজে বের করতে আগ্রহী। কেবলমাত্র নিজস্ব মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ না থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে যে কোনো চুক্তিতে পৌঁছাতে বর্তমান মার্কিন প্রশাসন আগ্রহী।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর বরখাস্ত হওয়া পরিচালক জেমস কোমিকে উইকিলিক্সের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। বুধবার টুইট বার্তায় উইকিলিক্সের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ বলেন, কোমিকে নিয়োগ দিতে পারাটা তাদের জন্য খুবই আনন্দের হবে। উইকিলিক্সের ওয়াশিংটন ডিসির কার্যালয়ের প্রধান হিসেবে কোমি মার্কিন সরকারের ব্যাপারে স্বাধীনভাবে তদন্ত করতে পারবেন বলে মন্তব্য করেন অ্যাসাঞ্জ। অন্য একটি টুইটে তিনি বলেন, কোমির কাছে যুক্তরাষ্ট্রের অনেক গোপন তথ্য রয়েছে। এফবিআই এর অনেক কিছুই এখন প্রকাশ পেতে শুরু করবে বলেও মন্তব্য করেন অ্যাসাঞ্জ। এদিকে তথ্য ফাঁসের অভিযোগ থাকা যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ এর সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন কোমিকে বরখাস্তের ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, গোয়েন্দা কার্যক্রমে এটি সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ। একসময় কোমি তাকে গ্রেফতারের চেষ্টা করলেও তিনি এফবিআই প্রধানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদ জানিয়ে মার্কিনদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, ভারতের রাজস্থানে কমিউনিটি সেন্টারের দেয়াল ধসে ২৬ জন নিহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমবেদনা, হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন নিয়ে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে সৃষ্ট টানাপোড়েন নিরসনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মুন জাই-ইন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো ফোনালাপে তিনি এ আশ্বাস দেন। এছাড়া উত্তর কোরিয়া প্রসঙ্গে ক্ষমতাচ্যুত কট্টরপন্থী প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বিপরীত নীতি গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন মুন। পারস্পরিক আস্থা ও সমঝোতার ভিত্তিতে কোরীয় উপদ্বীপের তীব্র উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। দক্ষিণ কোরিয়ায় ঐক্য প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে ৫ বছরের জন্য নির্বাচিত হন উদারপন্থী প্রেসিডেন্ট মুন জাই-ইন। দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন এই প্রেসিডেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। নির্বাচনের প্রচারণা চলাকালে প্রধান দুই প্রার্থীকে নিয়ে মানুষের মধ্যে অনেক বিভেদ ছিল। এখন বিরোধী পক্ষগুলো ফলাফল মেনে নেবে বলে আশা করছি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়নের অপেক্ষায় আছে। দক্ষিণ কোরিয়ার ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ শেষে বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে সিউলের প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসে যান ৬৪ বছর বয়সী এই নেতা। এ সময় রাস্তার দুই ধারে অপেক্ষমান জনতা তাকে উল্লাসের সঙ্গে অভ্যর্থনা জানায়। মুন তার প্রথম কার্যদিবসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অব স্টাফ হিসেবে সাবেক কারাবন্দী ইম জং সিওককে নিয়োগ দেন। গণতন্ত্রপন্থী এই নেতা সরকারের অনুমতি ছাড়া উত্তর কোরিয়া সফরের চেষ্টার দায় কারাভোগ করেছিলেন। প্রধানমন্ত্রী পদে প্রবীণ উদার রাজনীতিক লি নাক ইয়ন এবং গোয়েন্দা প্রধান হিসেবে গোয়েন্দা কর্মকর্তা সু হুন নিয়োগ পান। তবে এই নিয়োগ চূড়ান্ত হতে পার্লামেন্টের অনুমোদন লাগবে। এদিকে দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড স্থাপনের ঘটনাকে হুমকি হিসেবে দেখছে চীন। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে সৃষ্ট টানাপোড়েন নিরসনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশ্বাস দিয়েছেন মুন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি এমন আশ্বাস দেন। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় দক্ষিণ কোরিয়ার এই নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে চীনও। মুনের অভিষেক ভাষণ জুড়ে ছিল কোরীয় উপদ্বীপের সংকট সামাল দিতে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি। আগের সরকারগুলো উত্তর কোরিয়া প্রসঙ্গে কঠোর মনোভাব দেখালেও মুন এক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন। বিগত প্রশাসনের রক্ষণশীল ভূমিকার কারণে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের বিষয়টি কোনো সফলতার মুখ দেখেনি। আমার আমলে সিউলের উত্তর কোরীয় নীতিতে আমূল পরিবর্তন আসবে। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং কোরীয় উপদ্বীপে ওয়াশিংটন, সিউল ও পিয়ংইয়ং এর ত্রিমুখী যুদ্ধাবস্থার মধ্যে মুন কেমন সিদ্ধান্ত নেবে এখন দৃষ্টি সেদিকে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সামরিক মিত্র যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আঙ্কারা ওয়াশিংটন দূরত্ব তৈরি করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে তুরস্কের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। এদিকে আইএসের কথিত রাজধানী রাক্কার কাছাকাছি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবুকা শহর ও বাঁধের নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সমর্থিত বিদ্রোহী দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স।
সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের শক্ত ঘাঁটি রাক্কা থেকে 40 কিলোমিটার পশ্চিমে বিখ্যাত তাবকা বাঁধের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন সমর্থিত বিদ্রোহী দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। কুর্দি ও আরব মিলিশিয়াদের এ জোট বুধবার আইএসকে হটিয়ে ফোরাত নদীর ওপরে এই বাঁধের নিয়ন্ত্রণ নেয়। দীর্ঘ 1 মাসের তীব্র লড়াইয়ের পর মার্কিন বিমান হামলার সহায়তায় বাঁধটির পাশাপাশি তাবকা শহরও এদিন আইএসের দখলমুক্ত হয়। রাক্কাকে আইএস মুক্ত করার অভিযানে একে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এসডিএফকে অস্ত্র সরবরাহ ও প্রয়োজনীয় সহায়তার ঘোষণা দেওয়ার পরদিনই এমন সাফল্যের খবর পাওয়া গেল। একই দিন রাক্কার কাছে মার্কিন বিমান হামলায় 11 বেসামরিক নাগরিক নিহতের খবর জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে সিরিয়ায় কুর্দি ওয়াইপিজি যোদ্ধা ও আরব মিলিশিয়াদের যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে তুরস্ক। এতে ওয়াশিংটন আঙ্কারা দূরত্ব তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের মাত্র 1 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রতি এই সতর্কবার্তা দিয়ে এরদোয়ান বলেন, সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এই অস্ত্র তুলে দেয়া ভবিষ্যতে সিরিয়া ও প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অন্য একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সঙ্গে নেওয়া উচিত হবে না। এমন সিদ্ধান্ত ভবিষ্যতে সিরিয়া ও এই অঞ্চলের জন্য বিপদ ডেকে আনবে। সিরিয়া বিষয়ে অতীতে নেওয়া সিদ্ধান্তগুলোর মতো এটিও একটি ভুল সিদ্ধান্ত। 16 মে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আমি। সামরিক মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ না নিয়ে তুরস্কের পক্ষে থাকবে বলেই আশা করছি। আঙ্কারার এমন উদ্বেগের জবাবে তুরস্কের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। লিথুয়ানিয়ায় সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে বুধবার এই বিষয়ে মন্তব্য করেন তিনি। তুরস্কের সঙ্গে সমন্বয় করে তুর্কি সিরিয়া সীমান্তে মার্কিন সেনাদের টহল বাড়ানো হবে। পিকেকে গোষ্ঠীর হাতে যেন অস্ত্র না পৌঁছায় তা নিশ্চিত করা হবে। এই ব্যাপারে তুর্কি সরকারের সঙ্গে আরো আলোচনা প্রয়োজন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সিরিয়ার ওয়াইপিজি যোদ্ধাদেরও সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে তুরস্ক। 1984 সাল থেকে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে স্বায়ত্ত শাসনের দাবিতে সহিংস আন্দোলন চালিয়ে আসছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুদ্ধাপরাধের অভিযোগে এক সিরীয় শরণার্থীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন অস্ট্রিয়ার একটি আদালত। 27 বছর বয়সী ওই ব্যক্তি সিরিয়ার হোমসে লড়াইয়ের পর আহত ও নিরস্ত্র 20 সেনাকে গুলি করে হত্যা করে বলে প্রমাণ পাওয়ার পর অস্ট্রিয়ার বিচারক এ রায় দেন। তবে ওই সিরীয় শরণার্থী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। অস্ট্রিয়ার একটি আশ্রয় কেন্দ্রে থাকার সময় ওই ব্যক্তি সেখানকার কয়েকজনের কাছে স্বীকার করেন যে ফ্রি সিরিয়ান আর্মির হয়ে লড়াই করার সময় 20 সেনা গুলি করে হত্যা করেছেন তিনি। গত বছরের জুনে অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। সিরীয় এ শরণার্থীকে শাস্তি দেওয়ার বিষয়টি সিরিয়ায় যুদ্ধাপরাধের অভিযোগে অন্য কোনো দেশে বিচার হওয়ার প্রথম ঘটনা। পশ্চিম মসুলকে আইএস মুক্ত করার অভিযানে গত 2 মাসে 4 লাখেরও বেশি ইরাকি উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইরাকি সরকারের বরাতে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ের দপ্তর এক প্রতিবেদনে জানায়, ইরাকি যৌথ বাহিনী 19 ফেব্রুয়ারি পশ্চিম মসুল পুনরুদ্ধারের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 4,34,775 জন বেসামরিক নাগরিক বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গত বছরের অক্টোবরে পূর্ব মসুল অভিযানে উদ্বাস্তু হওয়া মানুষের সঙ্গে পশ্চিম মসুলের এর সংখ্যা যোগ করলে দাঁড়ায় 6,15,000-এরও বেশি। এবছরের জানুয়ারিতে পূর্ব মসুল আইএস মুক্ত ঘোষণার পর এরই মধ্যে শহরটিতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। পশ্চিম মসুলের উদ্বাস্তুদের জন্য পূর্ব মসুলের বিভিন্ন স্থানে আশ্রয় শিবির স্থাপন করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। যুক্তরাজ্যের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির ইশতেহারের খসড়া প্রকাশের আগেই ফাঁস হয়েছে। বৃহস্পতিবার এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা থাকলেও বুধবারই তা বিবিসি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের হাতে পৌঁছায়। এ খসড়া ইশতেহারে বলা হয়, লেবার পার্টি ক্ষমতায় গেলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করা ছাড়া জোট থেকে বেরিয়ে আসবে না যুক্তরাজ্য। খসড়ায় জ্বালানি ও রেলওয়ে খাতকে জাতীয়করণ ও শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর কথা বলা হয়েছে। সামাজিক কল্যাণ খাতে অতিরিক্ত 800 কোটি পাউন্ড ব্যয়ের পরিকল্পনাও করছে দলটি। ট্রাইডেন্ট পরমাণু কর্মসূচির উন্নয়নে বরাদ্দ কমানো হবে বলেও লেবার পার্টির খসড়া ইশতেহারে বলা হয়েছে। ফাঁস হয়ে যাওয়া এই ইশতেহার সম্পর্কে লেবার পার্টির নেতা জেরেমি করবিন কিংবা অন্য কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। 8 জুন যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভেনেজুয়েলায় চলমান সরকার বিরোধী আন্দোলনে আরও এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 90 জন। বুধবার রাজধানী কারাকাসে বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা রক্ষীর মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে চলমান এই আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে 39 জনে দাঁড়িয়েছে। অর্থনৈতিক মন্দা ও খাদ্য সংকট নিরসন, অগ্রিম নির্বাচন এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত এপ্রিল থেকে বিক্ষোভ করে আসছে দেশটির সাধারণ মানুষ। শুরু থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারমুখী আচরণ করেছে নিকোলাস মাদুরো সরকার। তবে প্রেসিডেন্ট মাদুরো বলছেন এর সবই বিরোধীদের চক্রান্ত। সবশেষ মে মাসের শুরুতে নতুন সংবিধান প্রণয়নের ঘোষণা দিলে সরকার বিরোধী এই বিক্ষোভ আরও জোরদার হয়। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রায় 10 জনকে। সংবাদ মাধ্যম জানায় বুধবার জোহানেসবার্গের দক্ষিণাঞ্চলীয় ফাইন টাউনে সরকারের ভূমি ও আবাসন ব্যবস্থার নিন্দা জানিয়ে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। এ সময় তারা টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে রাখার পাশাপাশি বেশ কিছু দোকানপাট ও সিএনজি স্টেশনে ভাঙচুর চালায়। পুলিশ তাদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন, বিভিন্ন খাতের উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I দপ্তরের সমঝোতা স্মারক সই। বাংলাদেশের সাফল্য নতুন মাত্রায় পৌঁছানোর আশাবাদ। ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজ। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আদালতের চিঠি পাওয়ার পর সাংবাদিকদের একথা জানান সরতাজ আজিজ। তিনি আরও বলেন, বিষয়টি আইসিজের এখতিয়ারে পড়ে কিনা পাক সরকার তা খতিয়ে দেখছে। আগামী সোমবার থেকে আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু হবে বলে ওই চিঠিতে বলা হয়। সম্প্রতি পাকিস্তানের গুপ্তচর বৃত্তির দায়ে কুলভূষণকে ফাঁসির আদেশ দেয়া নিয়ে ইসলামাবাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে নয়াদিল্লি। এর ধারাবাহিকতায় ভারত সরকার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হলে তাকে সাড়া দেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। ছয় মাসের দণ্ডপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি C.S. কার্নানের খোঁজে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। কার্নার চেন্নাইয়ের একটি গেস্ট হাউসে উঠেছিলেন এমন খবরে তাকে গ্রেফতার করতে কলকাতা পুলিশের 4 সদস্যের একটি দল বুধবার চেন্নাই পৌঁছায়। ভারতীয় সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে সাজা ঘোষণার আগে মঙ্গলবার সকালেই কলকাতা থেকে চেন্নাইয়ের ফ্লাইট ধরেন কার্নান। বুধবার তাকে অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে দেখা গেছে বলে খবর পাওয়া যায়। ঘোষিত সাজার বিরুদ্ধে কার্নান আপিল করবেন এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে চান বলে তার ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে। এদিকে কার্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগে বুধবার কলকাতা হাইকোর্টের সামনে বিক্ষোভ করেছেন কয়েকজন আইনজীবী। এর আগে মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি সহ 8 বিচারপতিকে 5 বছর করে কারাদণ্ডের রায় দেওয়ার পরপরই কলকাতা হাইকোর্টের বিতর্কিত বিচারপতি C.S. কার্নানকে 6 মাসের জেল দেন দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তার মানসিক সুস্থতা নিয়ে শঙ্কা প্রকাশ করে তা পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দেন। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে তল্লাশি চালিয়ে প্রায় 350 অবৈধ অভিবাসীকে উদ্ধারের পর ত্রিপোলিতে ফিরিয়ে দিয়েছে ইতালির কোস্টগার্ড। বুধবার সাবরাথা থেকে 17 মাইল উত্তরে তল্লাশি অভিযান চালিয়ে 2টি নৌযান থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীরা তিউনিসিয়া, মরক্কো, সিরিয়া, মিশর ও বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছাতে লিবিয়াকে প্রধান রুট হিসেবে ব্যবহার করে মানব পাচারকারীরা। 2016 সালে লিবিয়া উপকূল হয়ে রেকর্ড সংখ্যক 1,81,000 অভিবাসন প্রত্যাশী ইতালি পৌঁছেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে 5.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন
আরও অন্তত 11 জন। বৃহস্পতিবার ভোরে দেশটির জিনজিয়াং প্রদেশের তাক্সকোরগান অঞ্চলে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। ওই অঞ্চলের ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে চীনের ভূমিকম্প প্রশাসন সিইএ। ভূমিকম্পের আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকটি ভবন ধসে পড়েছে ও কয়েকটিতে ফাটল দেখা দিয়েছে। হতাহতের মোট সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা সিনহুয়া। পৃথিবীর সংঘাতময় 10টি দেশের তালিকা করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS। তালিকার শুরুতে রয়েছে সিরিয়া। গত বছর সেখানে 50,000 মানুষ নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যম CNN এসব তথ্য প্রকাশ করেছে। তারপরেই বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হিসেবে উঠে এসেছে মেক্সিকোর নাম। দেশটিতে মাদক বিরোধী যুদ্ধে 23,000 মানুষ মারা গেছে। এরপরে রয়েছে ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, তুরস্ক, দক্ষিণ সুদান, নাইজেরিয়া রয়েছে এর পরের অবস্থানে। প্রতিবেদনে দেখা যায় সংঘাতময় শীর্ষ 10টি রাষ্ট্রের 8টি মুসলিম দেশ। 2016 সালে আগের বছরের তুলনায় সংঘাতে প্রাণহানির পরিমাণ কমেছে। প্রতিবেদনে বলা হয় গত বছর 1,57,000 মানুষ প্রাণ হারান। আগের বছর এর পরিমাণ ছিল 1,67,000। 2014 সালে মারা যায় 1,80,000 মানুষ। ভারতের রাজস্থানে কমিউনিটি সেন্টারের দেয়াল ধসে 4 শিশুসহ 26 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 25 জন। বুধবার রাতে রাজস্থানের ভারতপুরে একটি কমিউনিটি সেন্টারের বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে বিয়েবাড়ির অতিথিরা কমিউনিটি সেন্টারের একটি দেয়ালের পাশে আশ্রয় নেন। হঠাৎ করে দেয়ালের এক পাশ ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনায় সমবেদনা জানান। এই ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতের জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা এক পুরুষ আহত হন। বুধবার রাতে নাওশেরা সেক্টরে হতাহতের এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানান, পাকিস্তানের সেনারা রাত 10:30টায় নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে গুলি চালায়। প্রতিবাদে ভারতের সেনারাও কঠিন জবাব দেয় বলে জানান ওই মুখপাত্র। ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো রাষ্ট্রের নাগরিক না হওয়া সত্ত্বেও সন্তানের নাগরিকত্বের কারণে সেখানে বসবাসের অধিকার পাবেন বাবা মা। বুধবার ইউরোপের শীর্ষ বিচারিক আদালত এই সংক্রান্ত রায় দেন। ভেনেজুয়েলার নাগরিক এক নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দেন। তিনি পর্যটক হিসেবে নেদারল্যান্ডসে এসে সেখানকার এক নাগরিককে বিয়ে করেন। সন্তান হওয়ার কয়েক বছরের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই অবস্থায় তিনি সামাজিক কল্যাণ ও সন্তানের প্রাপ্য ভাতার জন্য আবেদন করলেও ডাচ নাগরিক না হওয়ায় তা বাতিল করে দেন নেদারল্যান্ডস কর্তৃপক্ষ। মা সন্তানের বিচ্ছেদের এই ঝুঁকি বিবেচনায় নিয়ে পরে ইউরোপীয় আদালত বিষয়টি পর্যবেক্ষণ করেন। তবে এই রায়ের ফলে ব্রিটেনে আটকে পড়া EU এর 30 লাখ নাগরিকের অধিকার রক্ষার বিষয়টি আলোর মুখ দেখবে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম উপগ্রহ তৈরি করেছেন ভারতের 18 বছর বয়সী এক শিক্ষার্থী। দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা ও দ্বাদশ গ্রেডের শিক্ষার্থী রিফাত শাহরুখ সম্প্রতি ক্ষুদে বিজ্ঞানীদের স্যাটেলাইট তৈরির এক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। নাসার বিজ্ঞানীরা এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন। 36 গ্রাম ওজনের এই স্যাটেলাইটটি আকারে স্মার্টফোনের চেয়েও ছোট। ভারতীয় পরমাণু বিজ্ঞানী APJ আব্দুল কালামের নামে নামকরণ করা কালাম স্যাট নামের এই উপগ্রহটি আগামী 21শে জুন ভার্জিনিয়ার একটি কেন্দ্র থেকে উৎক্ষেপণ করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এটি প্রযুক্তিগত তথ্য সরবরাহের কাজে ব্যবহৃত হবে। স্পেস কিডস ইন্ডিয়া নামে ভারতের একটি বেসরকারি সংস্থা বিজ্ঞান ও মহাকাশ নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে গত 5 বছর ধরে বিভিন্ন ক্যাম্পেইন ও প্রশিক্ষণের আয়োজন করে আসছে। রিফাত শাহরুখ এই সংগঠনের হয়েই প্রতিযোগিতায় অংশ নেন। গভর্নমেন্ট প্রাথমিক ও গণশিক্ষা সহ বিভিন্ন খাতের উন্নয়নে প্রযুক্তি গবেষণা ও প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন A2I দপ্তর। এতে বাংলাদেশের সাফল্য নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশাবাদ দুটি প্রতিষ্ঠানের। বিস্তারিত যুক্তরাষ্ট্র থেকে TM মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিসলুর রিপোর্টে।
বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও A2I প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রহমত কুরেশি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। শিক্ষা, তথ্য ও প্রযুক্তি উন্নয়নে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী রহমত কুরেশি। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুদেশের শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে উন্নত প্রশিক্ষণ, নতুন উদ্ভাবনী উদ্যোগ সহ প্রযুক্তিগত সুবিধা আদান প্রদান করা যাবে। শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য স্মারক স্বাক্ষর নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেন কবির বিন আনোয়ার। আশা করি যে এর মধ্য দিয়ে আমাদের দুই দেশের বলবো আমেরিকা এবং বাংলাদেশ, বিশেষ করে যে ইনস্টিটিউট অফ টেকনোলজি নিউ ইয়র্ক, এটা অত্যন্ত নামকরা একটা প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে রিসার্চ এবং ট্রেনিং এর ক্ষেত্রে, আমাদের শিক্ষকদের ট্রেনিং এর ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা নতুন সম্ভাবনা, একটা নতুন দ্বার উন্মোচন করবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে উভয় প্রতিষ্ঠানের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উপর দুটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন না করায় কমিকে বরখাস্তের কারণ মন্তব্য ট্রাম্পের। নির্বাচনের রুশ হস্তক্ষেপে তদন্ত বাধাগ্রস্ত করতেই এই বরখাস্ত বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সঙ্গে নবনির্বাচিত দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের ফোনালাপ। সমঝোতার ভিত্তিতে কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনা নিরসনে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি মুনের। এবং যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান এরদোয়ানের। আঙ্কারার নিরাপত্তা বিবেচনায় রাখবে ওয়াশিংটন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।